সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে শিরোনাম হচ্ছে যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম ও 2 নিয়ম অনুসরণ, এদের গঠন প্রক্রিয়া, পানিতে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা। চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। এখানে লক্ষ্য করো, যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম ও 2 নিয়ম অনুসরণ, এদের গঠন প্রক্রিয়া, পানিতে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন এবং খাবার লবণ মূলত সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের পানিতে দ্রবণীয়তা এবং দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করো। এই যৌগ দুইটি গঠনের সময় ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ার করে যৌগ গঠনের সময় মৌলসমূহ অষ্টক নিয়ম অথবা 2 নিয়ম অনুসরণ করে। যৌগ দুটি গঠনের সময় অষ্টক নিয়ম ও 2 নিয়ম অনুসরণ, এদের গঠন প্রক্রিয়া, পানিতে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। প্রথমে আমরা ক এর উত্তর শুরু করব। লক্ষ্য করো ক অংশে কি চাওয়া হয়েছে। অষ্টক ও 2 নিয়ম প্রযোজ্য ক্ষেত্রে যৌগ দুটির জন্য অষ্টক ও 2 নিয়ম ব্যাখ্যা করতে যদি আমরা পারি তাহলে আমাদেরকে পূর্ণ নম্বর দেওয়া হবে, অর্থাৎ 4 নম্বর দেওয়া হবে। চলো তাহলে আমরা পূর্ণ নম্বরের জন্য আনসারটা কি হবে লিখে নেই। প্রথমে আমরা অষ্টক নিয়ম, অণু গঠনকালে কোনো মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন বর্জন করে অথবা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ শক্তি স্তর 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করলে তাকে অষ্টক নিয়ম বলে। 2 নিয়ম, অণু গঠনকালে কোনো মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন বর্জন করে অথবা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলে তাকে 2 নিয়ম বলা হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যার আণবিক সংকেত CH4। মিথেনের অণুতে বিদ্যমান মৌল দুটি হলো কার্বন এবং হাইড্রোজেন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস 1। এখানে কার্বন পরমাণুর শেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য আরও 4টি ইলেকট্রন প্রয়োজন। এখানে লক্ষ্য করো, কার্বনের শেষ কক্ষপথে আছে 4টি, তার অষ্টক পূরণের জন্য তার আরও 4টি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে দ্বিতীয় পূরণের জন্য অর্থাৎ 2টি দ্বারা পূর্ণকরণ করার জন্য আরও 1টি ইলেকট্রন প্রয়োজন, কারণ আছে তার 1টি, লাগবে আরও 1টি। কাজেই একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে 4টি ইলেকট্রন শেয়ার করে। ফলে একটি কার্বন পরমাণু তার শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন লাভ করে অষ্টক নিয়ম অনুসরণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস কি 2, 8 এই ইলেকট্রন কাঠামো অর্জন করে। অপরদিকে প্রতিটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করে তার শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন লাভ করে 2 নিয়ম অনুসরণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, এর ইলেকট্রন কাঠামো অর্জন করে। মিথেন অণুর গঠন চিত্র দেখানো হলো। এখানে লক্ষ্য করো, এই যে কার্বনের শেষ কক্ষপথে আছে 4টি ইলেকট্রন, আর প্রতিটি হাইড্রোজেন থেকে 1টি করে ইলেকট্রন শেয়ার করে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হয়েছে, আর প্রত্যেকটা হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন হয়েছে। অর্থাৎ হাইড্রোজেন দ্বিতীয় পূর্ণ করেছে এবং কার্বন অষ্টক পূর্ণ করেছে। সুতরাং বলা যায় মিথেন অণুর গঠনের জন্য কার্বন পরমাণু অষ্টক নিয়ম অনুসরণ করে এবং হাইড্রোজেন পরমাণু 2 নিয়ম অনুসরণ করে। এখন খাবার লবণের কোন নিয়ম অনুসরণ করে তা আমরা লক্ষ্য করব। খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড, যার আণবিক সংকেত NaCl। সোডিয়াম ক্লোরাইডের অণুতে বিদ্যমান মৌল দুটি হলো সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠনের জন্য সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে। এখানে লক্ষ্য করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি, সে 1টি ত্যাগ করে 2, 8 ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এবং ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে 2, 8 ক্লোরিনের আছে 7টি আর 1টি গ্রহণ করে হবে 8টি, 2, 8 ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সুতরাং দেখা যায় সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক নিয়ম অনুসরণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে।
অপরদিকে ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে অষ্টক নিয়ম অনুসরণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এখানে লক্ষ্য করো, আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এবং সোডিয়াম, এই যে দেখো, লক্ষ্য করো, সোডিয়াম থেকে একটি ইলেকট্রন ক্লোরিনে চলে গেল এবং সোডিয়াম ক্লোরাইড একত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ হলো এবং তারা আকর্ষণের মাধ্যমে বন্ধন গঠন করলো। নিম্নে সোডিয়াম ক্লোরাইড অণুর গঠন চিত্র দেখানো হলো। এখানে লক্ষ্য করো, এই যে সোডিয়াম পরমাণু, তার সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন, আর ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে সোডিয়ামের সর্বশেষ স্তর বিলুপ্ত হয়ে গেল, 2-8 ইলেকট্রন কাঠামো অর্জন করলো। অপরপক্ষে ক্লোরিন এই ইলেকট্রনটি গ্রহণ করে এইখানে 2-8 ইলেকট্রন কাঠামো অর্জন করলো। সুতরাং বলা যায় সোডিয়াম ক্লোরাইড অণু গঠনের জন্য সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু উভয়ই অষ্টক নিয়ম অনুসরণ করে। এবার আমরা ক্ষতে চলে যাব। লক্ষ্য করো, ক্ষতে কি লিখতে হবে? সমযোজী বন্ধন গঠন ও দ্রবণীয়তা। মিথেন অণুর সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া ও পানিতে দ্রবণীয়তা তত্ত্বীয় ধারণা চিত্র সহ সঠিকভাবে ব্যাখ্যা করতে যদি আমরা পারি তাহলে আমাদেরকে 15 নম্বর দেওয়া হবে। চলো তাহলে 15 নম্বরের জন্য আমরা উত্তর শুরু করি। ক্ষয়ের উত্তর, মিথেন অণুর সমযোজী বন্ধন গঠন। মিথেনের অণুতে বিদ্যমান মৌল দুটি হলো কার্বন এবং হাইড্রোজেন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। মৌল দুটি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই যে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি এবং হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। কার্বন এবং হাইড্রোজেন উভয় পরমাণু অধাতু হয়, তাদের কোনোটির পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। কাজেই একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে 4টি ইলেকট্রন শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে। অপরদিকে প্রতিটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম এর ইলেকট্রন কাঠামো অর্জন করে। আমরা জানি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে সকল রাসায়নিক বন্ধন গঠিত হয় তাদেরকে বলা হয় সমযোজী বন্ধন। সুতরাং বলা যায় মিথেন অণুতে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান এবং মিথেন যৌগটি একটি সমযোজী যৌগ। এখানে লক্ষ্য করো, ওই পূর্বের চিত্রটি এখানে দেখিয়েছি। কার্বন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে এখানে সমযোজী বন্ধন গঠন করেছে। এই হলো সমযোজী বন্ধনের গঠন চিত্র। মিথেনের অণুর দ্রবণীয়তা। আমরা জানি যে সকল সমযোজী যৌগের অণুতে চার্জযুক্ত ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাদেরকে পোলার যৌগ বলে এবং এই বৈশিষ্ট্যকে পোলারিটি বলে। মিথেন যৌগের অণুতে এ ধরনের কোনো চার্জযুক্ত ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় না, তাই মিথেন যৌগটি পানিতে দ্রবীভূত হয় না। এবার আমরা গয়ের সমাধান করব। গতে বলা হয়েছে আয়নিক বন্ধন গঠন ও দ্রবণীয়তা। খাবার লবণ অণুর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ও পানিতে দ্রবণীয়তার ধারণা চিত্র সহ সঠিকভাবে ব্যাখ্যা করেছে। এরকম ভাবে আমরা যদি খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন গঠন এবং পানিতে দ্রবণীয়তা আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদেরকে 15 নম্বর দেওয়া হবে। তাহলে চলো আমরা 15 নম্বরের জন্য আনসারটি শুরু করি। সোডিয়াম ক্লোরাইড যৌগের আয়নিক বন্ধন গঠন। সোডিয়াম ক্লোরাইডের অণুতে বিদ্যমান মৌল দুটি হলো সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। মৌল দুটি ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। এখানে লক্ষ্য করো, এই যে 3s এ 1টি এবং ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি। এখানে লক্ষ্য করো, এই যে 3 নম্বর শক্তি স্তরে প্রথমে আছে 2টি আর পিতে 5টি, মোট 60টি। সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠনের জন্য সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে 2-8 ইলেকট্রন বিন্যাস লাভ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে এবং ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে 2-8 ইলেকট্রন বিন্যাস লাভ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয়, ফলে এরা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে।
আমরা জানি এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। সুতরাং বলা যায় সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে আয়নিক বন্ধন বিদ্যমান এবং সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। এখানে লক্ষ্য করে সোডিয়াম ক্লোরাইড কোনো আয়নিক বন্ধন গঠন চিত্র নিম্নে দেখানো হলো, যা পূর্বে আমি দেখিয়েছি। চিত্রটি তোমরা অঙ্কন করে নেবে। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা। সোডিয়াম ক্লোরাইড যৌগটি একটি আয়নিক যৌগ। এর মধ্যে ধনাত্মক সোডিয়াম প্লাস আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড প্রান্ত বিদ্যমান। অপরদিকে পানি সমাজের যৌগ হলেও এর মধ্যে ধনাত্মক হাইড্রোজেন আয়ন এবং ঋণাত্মক হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ প্রান্ত বিদ্যমান। সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিলে পানির ধনাত্মক হাইড্রোজেন প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক ক্লোরাইড প্রান্তকে আকর্ষণ করে এবং পানির ঋণাত্মক হাইড্রোক্সিল প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক সোডিয়াম আয়ন প্রান্তকে আকর্ষণ করে, ফলে সোডিয়াম ক্লোরাইড লবণ পানিতে দ্রবীভূত হয়। এখানে একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, লক্ষ্য করো কিভাবে দ্রবীভূত হয়। এখানে লক্ষ্য করো সোডিয়াম ক্লোরাইডের একটি বিরাট বড় অণু আছে, এখান থেকে অসংখ্য পরমাণু বিদ্যমান। এখানে পানির ধনাত্মক প্রান্ত ক্লোরিনের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করছে এবং ঋণাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্ত সোডিয়ামের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করছে। এইভাবে একটি একটি করে পরমাণুকে নিয়ে যাচ্ছে এবং ফলে দ্রবীভূত হচ্ছে। নিম্নের চিত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা দেখানো হলো। এখানে লক্ষ্য করো এই যে এখানে সোডিয়াম পরমাণু ধনাত্মক আয়ন, এখানে দেখো এটাকে আকর্ষণ করছে কি পানির ঋণাত্মক প্রান্ত অর্থাৎ সোডিয়ামের কাছাকাছি আসছে, আর পানির যে ধনাত্মক প্রান্ত দূরে আছে। এমনিভাবে এই ক্লোরিনের ক্ষেত্রে অর্থাৎ ক্লোরাইড আয়ন ঋণাত্মক, তাকে আকর্ষণ করবে কি পানির ধনাত্মক প্রান্ত। এখানে দেখো লক্ষ্য করো হাইড্রোজেনগুলি কাছে আসছে, অক্সিজেনটা দূরে সরে আছে। এইভাবে সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয়ে পরস্পর তারা পানিতে দ্রবীভূত হয়। আমাদের গ নং প্রশ্নে আছে যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। যৌগ দুটির বিদ্যুৎ পরিবাহিতা ধারণা চিত্র সব সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে আমরা কত পাবো? 15 নম্বর পাবো। তাহলে চলো আমরা বিদ্যুৎ পরিবাহিতাটা ব্যাখ্যা করি। গ নংয়ের উত্তর, মিথেন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। একটি বিকারে আমরা যদি মিথেনের জলীয় দ্রবণ নিই, এবার উক্ত দ্রবণে ইলেকট্রোড হিসাবে দুটি গ্রাফার দণ্ড বা যে কোনো ধাতব দণ্ড ডুবে দণ্ডদ্বয়ের সাথে চিত্রে প্রদর্শিত উপায়ে ব্যাটারি ও বাল্ব যুক্ত করে বর্তনী পূর্ণ করি, দেখা যাবে মিথেন দ্রবণযুক্ত বর্তনীতে বাল্ব জ্বলছে না। লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো মিথেনের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করা হলো। এখানে আমরা একটি পাটি নিলাম, এখানে মিথেনের দ্রবণ নিলাম অর্থাৎ পানি এবং মিথেন। এখন আমরা যে দুইটি ইলেকট্রোড এখানে অর্থাৎ তামার তার বা যে কোনো ধাতু তার আমরা প্রবেশ করে এখানে যদি আমরা সার্কিট পূর্ণ করি, তাহলে ধনাত্মক, এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত করা হবে সেটা হলো এনোড, আর ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত করা হবে সেটা হলো ক্যাথোড। এখন আমরা যদি সার্কিটটা পূর্ণ করে দিই এবং সুইচ দিই, দেখা যাবে বাল্ব জ্বলে না, তার মানে বিদ্যুৎ পরিবাহী নয়। তাহলে আমরা দেখলাম মিথেন কি বিদ্যুৎ পরিবাহী নয়। এর কারণটাকে একটু ব্যাখ্যা করতেছি। আমরা জানি বিদ্যুৎ পরিবহনের জন্য গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষে বিদ্যমান ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সময়ের চলাচলের প্রয়োজন হয়। মিথেন একটি সমযোজী যৌগ। বেশিরভাগ সমযোজী যৌগ গলিত বা জলীয় দ্রবণে আয়নিত হয় না, ফলে এতে কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত থাকে না। তাই বেশিরভাগ সমযোজী যৌগ গলিত বা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। যেহেতু মিথেন যৌগের অণুতে কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নেই, তাই মিথেন যৌগটি বিদ্যুৎ পরিবাহী নয়। এবার লক্ষ্য করো সোডিয়াম ক্লোরাইড যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। একটি বিকারে খাদ্য লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নেই। এবার উক্ত দ্রবণে ইলেকট্রোড হিসেবে দুইটি গ্রাফার দণ্ড বা যে কোনো ধাতব দণ্ড ডুবে দণ্ডদ্বয়ের সাথে চিত্রে প্রদর্শিত হবে ব্যাটারি ও বাল্ব যুক্ত করে বর্তনী পূর্ণ করি, দেখা যাবে খাদ্য লবণে দ্রবণযুক্ত বর্তনীতে বাল্ব জ্বলছে। একটু লক্ষ্য করা চিত্রটি পূর্বের চিত্রের অনুরূপ। এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড এবং পানি আমরা দ্রবীভূত করেছি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। দুটি ইলেকট্রোড আমরা এখানে প্রবেশ করেছি, একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যার নাম হলো এনোড, অপর প্রান্ত হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যাকে বলা ক্যাথোড।
এখন আমরা যদি সুইচ দিই দেখা যাবে এই বাল্ব জ্বলছে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন কেন হলো একটু ব্যাখ্যা করি। এখানে একটু লক্ষ্য করো, ভিডিওতে আমরা সার্কিট পূর্ণ করলাম। এখানে দেখো এনোডে যাচ্ছে কোনটা, ক্লোরাইড আয়ন, ঋণাত্মক আয়ন, এনোড হচ্ছে ধনাত্মক, এখানে যাবে ক্লোরাইড আয়নগুলি, এবং ক্যাথোডে আসবে ধনাত্মক প্রান্ত কোনটি, সোডিয়াম আয়ন। এখানে লক্ষ্য ওই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন আমরা ব্যাখ্যা করব কেন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী, কারণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি আয়নিক যৌগ। আমরা জানি আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিশ্লেষিত হয় এবং দ্রবণে এই আয়নগুলি চলাচল করতে পারে। তাই আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন পদার্থ। কঠিন অবস্থায় এটি বিদ্যুৎ পরিবহন করে না। গলিত বা দ্রবীভূত অবস্থায় এটি ধনাত্মক আয়ন এবং ক্লোরাইড ঋণাত্মক আয়নে বিভক্ত হয়। এই আয়নসমূহ দ্রবণে চলাচল করে, ফলে সোডিয়াম ক্লোরাইড গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রশ্নের এই ছিল উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছ। আজ আর নয়, খোদা হাফেজ।